গ্রেটার অর ভিটি মনে হয়। তো আপনার তো অ্যাকচুয়ালি কাট অফে যে থাকবেন, কাট অফে আছে কি না আছে সেটা চেক করার জন্য আগে আপনার কাট অফের কন্ডিশনটা আগে জানতে হবে অবশ্যই। তো কাট অফের কন্ডিশন কি সেটা আপনার তো পড়তে হবে। তা আপনি কি পড়েছেন কাট অফে থাকার VGS কন্ডিশন কি? equal to VT. VGS ভিজিএস equal to MVT. ইজ ইকুয়াল টু না, ভিজ ইকুয়াল টু লেস দেন হইতে হবে। ভিজিএস যেটা আচ্ছা সেটা লেস দেন হতে হবে থ্রেশহোল্ড ভোল্টেজ। ঠিক আছে, ভিজিএস এর ভ্যালু যদি থ্রেশহোল্ড ভোল্টেজের কম হয়ে যায় তখন আমরা বলি সেটা কাট অফে আছে। ঠিক আছে, তো আপনার এই কন্ডিশনটা যদি ফিল আপ করে এই ক্ষেত্রে, তো আমি দেখবো যে উপরে মসফেট যেটা পিমস সেটা এই কন্ডিশনটা ফিল আপ করছে কিনা। তো আমার যখন আমার ইনপুট ভোল্টেজ +2.5, তখন আমি পি মসফেটের দিকে তাকালে দেখতে পারবো যে পি মসফেটের সোর্স ভোল্টেজ আর গেট ভোল্টেজ সেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, সোর্স ভোল্টেজও 2.5, আবার তার গেট টার্মিনালটা কানেক্টেড আছে +2.5 এর সাথে, তাহলে সোর্স ভোল্টেজ আর গেট ভোল্টেজ সেম হয়ে কত হয়ে যাবে, ভিজিএস এর মান কত হবে? 0। 0 হয়ে যাবে। তাহলে ভিজিএস এর মান যদি 0 হয় আর থ্রেশহোল্ড ভোল্টেজ কত? আচ্ছা, এই কন্ডিশনটা কিন্তু এন মসফেটের ক্ষেত্রে। ঠিক আছে, এটা হচ্ছে এন মসফেটের ক্ষেত্রে এই কন্ডিশন। আর আমরা যেটা জানি যে পি মসফেটের ক্ষেত্রে এন মসের সবগুলো কন্ডিশন উল্টা হয়ে যায়, তাহলে ভিজিএস হতে হবে গ্রেটার দেন ভিটি। এটা হচ্ছে পি মসফেটের জন্য। তাহলে পি মসফেটে যদি ভিজিএস এর মান ভিটি এর থেকে বড় হয় তাহলে আমরা বলবো কাট অফ। তো আমরা এই ম্যাথে দেখলাম যে ভিজিএস এর মান হয়ে যাচ্ছে 0, যেহেতু ভিজি আর ভিএস দুইটা সেম, তাই ভিজিএস এর মান হয়ে যাবে 0। আর ভিটি এর মান দিয়ে দেওয়া আছে -1, তাহলে 0 অবশ্যই -1 এর থেকে বড়। তার মানে আমার কাট অফের যে কন্ডিশনটা সেটা এই ক্ষেত্রে ট্রু হচ্ছে। ঠিক আছে, তো এটা যদি ট্রু হয় তাহলে আমার এই পি মসটা কাট অফ হবে। এখন বুঝতে পেরেছেন? সেজন্য আমরা পি মসটাকে কাট অফ ধরে এটাকে বাদ দিয়ে দিয়েছি। আপনি কি আচ্ছা, আর কারো এটাতে বুঝতে সমস্যা আছে এটা কি হয়েছে? আপনাদের তো বোঝার ইন্টারেস্ট এটাতে থাকতো না যদি না এটা আমি আপনাদের প্রেজেন্টেশনের অ্যাসাইনমেন্ট দিতাম। আচ্ছা, তো এটাতে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। সবাই মিউট করে রাখেন। আচ্ছা, তো আমরা এতদিন পর্যন্ত যে টপিকগুলো পড়েছিলাম, কি কি টপিক পড়েছি বলেন তো? কতগুলো আইসি সম্পর্কে পড়েছি? ম্যাম ভাইবা এটা কি ওই শুধু বিজেটি থেকে? বিজেটি আর মসফেট দুইটাই। আচ্ছা ম্যাম। আচ্ছা, তো এতদিন পর্যন্ত আমরা যে আইসি গুলো সম্পর্কে জেনেছি, প্রথমে ছিল ডায়োড, অপেম, তারপরে মসফেট। তো সেম আরেকটা আইসির নাম হচ্ছে বিজেটি, যেটার ফুল ফর্ম হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। তো এটার নাম থেকে কিছুটা অনুমান করতে পারি যে এখানে যেহেতু লেখা আছে বাইপোলার জাংশন, তো আমরা বুঝতে পারি, কিছুটা অনুমান করতে পারি যে এখানে দুইটা জাংশন থাকবে। ঠিক আছে, দুইটা জাংশনের ব্যাপার থাকবে। আমরা যে ডায়োড সম্পর্কে পড়েছিলাম, যখন ডায়োডের যদি টপিকটা আবার একটু রিমাইন্ড করি, সেখানে কেমন ছিল যে এখানে পি টাইপ ম্যাটেরিয়াল একটা থাকবে, পি টাইপ ম্যাটেরিয়াল আর একটা থাকে এন টাইপ ম্যাটেরিয়াল। দুইটাকে পাশাপাশি রাখি আমরা, রাখার মাধ্যমে তাদের মাঝে একটা জাংশন ক্রিয়েট হয়। ঠিক আছে, সো এটা মনে করেন পি টাইপ ম্যাটেরিয়াল একদিকে থাকলো আর একদিকে থাকলো এন, তো তাদের মাঝখানে একটা জাংশন থাকে। এবং যখন আমরা এখানে একটা বাহ্যিকভাবে একটা ভোল্টেজ সাপ্লাই এখানে দেয়া হয়, সাপোজ পি টাইপ ম্যাটেরিয়ালের দিকে বেশি ভোল্টেজ দিলাম, এন টাইপের দিকে দিলাম কম ভোল্টেজ। ঠিক আছে, সো পি তে যদি বেশি ভোল্টেজ থাকে আর এন এ যদি কম ভোল্টেজ থাকে, তখন এটা কোন বায়াসিং হয়, ডায়োডটা কোন বায়াসিং এ থাকে বলেন তো? ফরওয়ার্ড। রিভার্স বায়াসে। এটা রিভার্স বায়াস থাকে, এই ম্যাম শিখলেন। পি তে বেশি থাকলে ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস হবে, হ্যাঁ গুড। পি তে যদি বেশি ভোল্টেজ থাকে এন এর থেকে, পি ছিল কি অ্যানোড, অ্যানোডে যদি বেশি ভোল্টেজ থাকে তখন আমরা বলি যে ডায়োডটা ছিল ফরওয়ার্ড বায়াস। তো পি তে হচ্ছে পজিটিভ চার্জ বেশি থাকে, মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল, আর এন টাইপ ম্যাটেরিয়াল হচ্ছে মেজরিটি ক্যারিয়ার থাকে ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ। তো আমি যখন পজিটিভ সাপ্লাইয়ের পজিটিভ কানেকশনটা যখন পি টাইপ ম্যাটেরিয়ালে দিব আর এন এর দিকে যখন দিব নেগেটিভ টার্মিনাল, তখন কি হবে, পজিটিভ পজিটিভ বিকর্ষণ হয়ে হোলগুলা চলে যাবে এইদিকে আর ইলেকট্রনগুলো যাবে তার অপোজিট দিকে।
বেসিক্যালি ব্যাপারটা এখানে আরো অনেক কিছু হয়, মাঝখানে ইন্টারনাল ভোল্টেজের ব্যাপার থাকে, বাইরের ভোল্টেজের ব্যাপার থাকে, ওই সব কথা বলছি না, আপনাদের মনে রাখার জন্য এটাই বলছি যে এই পজিটিভ পজিটিভ বিকর্ষণ হয়ে অপোজিট দিকে যাবে, ইলেকট্রন অপোজিট দিকে যাবে, তখন কি হবে, মাঝখানের যে তাদের ব্যারিয়ারটা থাকে ডিপ্লেশন রিজিয়ন সেটা ছোট হয়ে যায় এবং তাদের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করা শুরু করে। ঠিক আছে, ইলেকট্রন ফ্লো এর মাধ্যমে কারেন্ট সেখানে ফ্লো করে এবং কারেন্ট ফ্লো এর ডিরেকশনটা হবে পি থেকে এন এর দিকে এইভাবে যায়। ঠিক আছে, এটা ছিল ম্যাম এটা কি ডায়োডের। ওই ডায়োডই? আচ্ছা আপনারা হ্যাঁ এটা ডায়োডের কথাই বলছি। সো ডায়োডের ব্যাপারটা আবার একটু মনে করালাম কারণ এই ডায়োডের টপিকটা আপনাদের এখানে এখন বুঝতে হবে, কারণ ডায়োডে যেমন আমরা বলেছিলাম একটা জাংশন, এই যে পি আর এন এর মধ্যে একটা জাংশন ছিল, সেটা বলছিলাম পিএন জাংশন। আর বিজেটিতে এরকম দুইটা জাংশন থাকবে। ঠিক আছে, আমরা যদি বিজেটির স্ট্রাকচারটার দিকে তাকাই, এখানে দেখেন ফার্স্ট একটা এন টাইপ ম্যাটেরিয়াল আছে, তারপরে একটা পি টাইপ ম্যাটেরিয়াল আছে, তারপরে আরো একটা এন টাইপ ম্যাটেরিয়াল আছে। তো এই পি প্রথম এন আর পি এর মাঝখানে একটা জাংশন তৈরি হচ্ছে, পরবর্তী পি আর এন এর মাধ্যমে মধ্যে একটা জাংশন তৈরি হচ্ছে। তো দুইটা জাংশন আছে জন্যই এটার নাম হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। ঠিক আছে, দুইটা জাংশন থাকে তাই বাইপোলার জাংশন ট্রানজিস্টর বলা হয় এটাকে। এবং এই যে স্ট্রাকচারটা এখানে দেখতে পাচ্ছি এগুলাকে বলা হয় এনপিএন ট্রানজিস্টর। তো বিজেটি বেসিক্যালি দুই স্ট্রাকচারগত দিক দিয়ে দুই রকমের হয়, একটা হচ্ছে এনপিএন আর নিচেরটাতে যদি তাকাই সেটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। ঠিক আছে, তাহলে বিজেটি স্ট্রাকচার গত দিক থেকে দুই টাইপের হবে, এনপিএন আর পিএনপি। তো এনপিএন ট্রানজিস্টর মানে প্রথমে থাকবে এন, পরে থাকবে পি, তারপরে থাকবে এন, নাম থেকেই বোঝা যাচ্ছে একটা পর একটা থাকবে। সো প্রথমে একটা এনপি জাংশন হবে, পরে আর একটা পিএন জাংশন হবে। তো এই জিনিসটা যদি আমি এখানে দেখি, এটা যদি আঁকা হয় তাহলে ফার্স্ট হচ্ছে একটা এন, তারপরে একটা পি, তারপরে আরো একটা এন। এনপিএন, আচ্ছা এরকম ভাবে আর কি দুইটা জাংশন থাকে, সেজন্য এটা বাইপোলার জাংশন ট্রানজিস্টর। এবং দুই জাংশন এখানে থাকে দুইটা, কিন্তু টার্মিনাল কিন্তু এখানে দেখেন তিনটা। এখানে দেখেন প্রথমে একটা নাম লেখা আছে এমিটার, তারপরে মাঝখানের যে পি টাইপ ম্যাটেরিয়াল সেটার নিচে লেখা আছে বেস, তারপরে লাস্টে যে একটা এন টাইপ ম্যাটেরিয়াল সেটার সাইডে লেখা আছে কালেক্টর। ঠিক আছে, তার মানে আমার বিজেটি হচ্ছে একটা 3 টার্মিনাল ডিভাইস। 3 টার্মিনাল ডিভাইসের তিনটা টার্মিনাল কি কি, এমিটার, বেস আর কালেক্টর। আমরা মসফেটে যেরকম তিনটা টার্মিনালের নাম পড়েছিলাম, 3 টার্মিনাল ডিভাইস বলেছিলাম ওইটাকে, ওইখানে তিনটা টার্মিনাল ছিল সোর্স, গেট আর ড্রেন। বিজেটি আর মসফেটের মধ্যে বেশ কিছু মিলও আছে, বেশ কিছু অমিলও আছে। এই জিনিসটা আপনার একটু গুগলে সার্চ দিলে অনেকগুলা মিল অমিল দেখতে পারবেন। যেমন একটা বলতে পারেন যে তিনটারই মানে দুইটারই হচ্ছে কি 3 টার্মিনাল ডিভাইস, তিনটা করে টার্মিনাল থাকে। আবার পার্থক্যের মধ্যে আছে যেমন মসফেটে একটা কারেন্টই ফ্লো করে, বিজেটি আমরা এখনো পড়ি নাই, বিস্তারিত পড়লে দেখবো যে বিজেটিতে অ্যাকচুয়ালি তিনটা টার্মিনালে তিনটা ডিফারেন্ট কারেন্ট থাকে। ঠিক আছে, মসফেটে যেমন দেখেছিলাম সোর্স থেকে ড্রেন কিংবা ড্রেন থেকে সোর্সের দিকে কারেন্টটা ফ্লো করে এবং গেটে কোনো কারেন্ট থাকে না। কিন্তু বিজেটিতে দেখবো যে এই বিজেটির তিনটা টার্মিনালেই তিনটা ডিফারেন্ট কারেন্ট থাকে। আচ্ছা এরপরে হচ্ছে বিজেটির থেকে মসফেটটাই হচ্ছে আমরা বেশি ইউজ করি এবং মসফেটে বেশ কিছু সুবিধা আছে, এগুলো আপনারা গুগলে একটু সার্চ দিয়ে দেখবেন, বেশ কিছু মিল অমিল খুঁজে পাবেন। আচ্ছা তো এখানে হচ্ছে যেটা বললাম যে 3 টার্মিনাল ডিভাইস, তিনটা টার্মিনাল থাকে। তো হয় যখন এমিটার এন টাইপ আর কালেক্টর এন টাইপ এবং বেস যখন হবে পি টাইপ তখন সেটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। আবার যখন এমিটার আর কালেক্টর হবে পি টাইপ আর বেস যখন হবে এন টাইপ তখন সেটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। এতটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছেন টার্মিনাল এবং এই যে জাংশনগুলোর কথা? জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, তো এটা জাস্ট কিছুই না, এতটুকু পর্যন্ত জাস্ট এইটুকুই বলেছি যে কি স্ট্রাকচারগত দিক দিয়ে কয় টাইপের হয়। এখন এটার মধ্যে দিয়ে কারেন্ট কিভাবে ফ্লো করবে, কি কি কন্ডিশন থাকতে পারে সেই জিনিসটা দেখব। তো আমরা মসফেটে যেমন পড়েছিলাম, মসফেটে কয়টা রিজিয়নের কথা বলেছিলাম, মানে কয়টা রিজিয়নে মসফেট অপারেট করতে পারে? দুইটা, স্যাচুরেশন আর ট্রায়োড। দুইটা ছিল? দুইটা না, আপনার বলবেন অ্যাকচুয়ালি তিনটা বলবেন, কাট অফ আছে। ঠিক আছে, কাট অফ, ট্রায়োড আর স্যাচুরেশন, তিনটা মোড অফ অপারেশন হয়। ঠিক আছে, তিনটা রিজনে কাজ করার কথা বলবেন, কারণ হ্যাঁ মসফেট কাট অফেও থাকে। তো এই ছিল তিনটা। আর আমরা বিজেটিতেও দেখবো অ্যাকচুয়ালি তিনটা, এখানে লেখা আছে তিনটা যদিও,
কিন্তু এখানে আমরা যখন পড়েছিলাম, আমরা বইয়ে যে এই সেড্রাস স্মিথের বইয়ের যেই এডিশনটা পড়েছিলাম, সেই এডিশনের মধ্যে ছিল 4টা রিজনের কথা, কিন্তু রিসেন্ট যে এডিশনগুলো বের হয়েছে সেখানে আবার 3টা রিজনের কথাই বলা আছে। তো যাই হোক, আমরা আগে 3টাই পড়ি, 4 নাম্বারটা সম্পর্কে একটু পরে হালকা করে বলবো, সমস্যা নেই। তো 3টা রিজিয়ন কি কি, সেটা হচ্ছে কাট অফ, অ্যাক্টিভ আর স্যাচুরেশন। তো কাট অফ নাম থেকে বোঝা যায় ওইটা মসফেটের মতোই, কাট অফ মানে হচ্ছে কোনো কারেন্ট অ্যাকচুয়ালি ফ্লো করবে না। আর অ্যাক্টিভ আর স্যাচুরেশনের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, এবং কখন কোনটা হবে সেটা কিভাবে বুঝবো, সেটা বোঝার টেকনিকটা হচ্ছে এখানে যে এনপিএন ট্রানজিস্টরটা এঁকেছি, এখানে 2টা জাংশন, এটাকে বলা হয় অ্যামিটার বেস জাংশন আর এটাকে বলা হয় বেস কালেক্টর জাংশন। যেহেতু আমার এই যে প্রথম যেই টার্মিনালটা সেটা হচ্ছে এমিটার, মাঝখানে টার্মিনালটাকে বলা হয় বেস, আর লাস্টের যে টার্মিনালটা সেটাকে বলা হয় কালেক্টর। ঠিক আছে, তাই বেস আর এমিটারের মধ্যে যে জাংশনটা আছে সেটাকে বলা হয় এমিটার বেস জাংশন। ঠিক আছে, এমিটার বেস জাংশন। সেম ভাবে বেস আর কালেক্টরের মধ্যে যেটা থাকবে সেটাকে বলা হবে কালেক্টর বেস জাংশন। আচ্ছা, তো 2টা জাংশনের মধ্যে এখানে একটা চার্ট দিয়ে দেওয়া আছে কখন কোনটা হলে কি হবে। লেখা আছে কি 2টা জাংশনই যখন রিভার্স বায়াস থাকবে। ঠিক আছে, রিভার্স বায়াস মানে কি, আমরা ডায়োডে পড়েছি রিভার্স বায়াস মানে অ্যাকচুয়ালি কারেন্ট ফ্লো করবে না। তো রিভার্স বায়াস মানে হচ্ছে কাট অফ, 2টাই যখন রিভার্স বায়াস তখন কাট অফ, কোনো কারেন্ট ফ্লো করবে না। অ্যাক্টিভ মানে হচ্ছে ওই যে অ্যামিটার বেস জাংশন যেটা, সেটা ফরওয়ার্ড বায়াস থাকবে, আর কালেক্টর বেস জাংশন থাকবে রিভার্স বায়াস। আর স্যাচুরেশন মানে হচ্ছে 2টাই থাকবে ফরওয়ার্ড বায়াস। ঠিক আছে, 2টা জাংশনই যখন ফরওয়ার্ড বায়াসে থাকবে তখন আমরা বুঝবো যে বিজেটিটা স্যাচুরেশনে আছে। এখন আর একটা কম্বিনেশন বাকি, যে ওই যে আমার অ্যামিটার বেস জাংশন যদি হতো রিভার্স বায়াস আর কালেক্টর বেস জাংশন যদি হতো ফরওয়ার্ড বায়াস, তখন কি হতো, তখন ওইটার নাম হচ্ছে রিভার্স অ্যাক্টিভ, যেটা সম্পর্কে এখানে বলা নাই, যেটা আমি বলছিলাম যে আমাদের বইটাতে ছিল, আমাদের ওই এডিশন আমরা পড়তাম। যাই হোক, ওইটা খুব বেশি ইম্পর্টেন্ট না, সেজন্যই হয়তো বা এই বইয়ে সেটা অ্যাড করে নেই, সো সেটা আপনাদের আপাতত না জানলেও হবে, জাস্ট বলার জন্য বলে রাখলাম। আচ্ছা, তো এখন আমরা দেখবো যে অ্যাকচুয়ালি কিভাবে আমরা ফরওয়ার্ড করব, কিভাবে রিভার্স করব, এবং কিভাবে এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। তো আমরা যদি আপনি ভাইভাতে প্রশ্নগুলো কি আমরা 3টা কোশ্চেন বলবো? বিস্তারিত বলে দিবেন যে 3টা আছে, 4 নম্বরের এটাও আছে, বলে দিবেন, বলতে তো সমস্যা নেই, লিখতে তো আর হবে না, যতটুকু জানেন সব বলে দিবেন, বুঝবো যে আপনি মনোযোগ দিয়ে ক্লাস করেছেন। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা, আমার কথা কি কেটে কেটে যাচ্ছে? জি ম্যাম, শুনতে পাচ্ছি তো। আচ্ছা জি ম্যাম, মাঝে মাঝে কথা আসে না। আচ্ছা, নেট খুবই একদম 2 দাগ হয়ে আছে, নেট খুবই স্লো। আচ্ছা দেখেন, এখান এনপিএন ট্রানজিস্টরে আমরা কি জানি যে এই জাংশনটা যদি ফরওয়ার্ড বায়াস হতে হয়, এই এনপি জাংশন যেটা, সেটা যদি ফরওয়ার্ড বায়াস হতে হয়, তখন আমরা কি জানি যে আমার এন টার্মিনালের ভোল্টেজ হতে হবে কম আর পি টার্মিনালের ভোল্টেজ হতে হবে বেশি। ঠিক আছে, এটুকু তো আমরা একটু আগে দেখলাম, ডায়োডের ক্ষেত্রে দেখেছিলাম যে পি সাইডে যদি ভোল্টেজ বেশি হয় এন সাইডের চেয়ে, তখন আমরা জানি যে জাংশনটা ফরওয়ার্ড বায়াস হয়। ঠিক আছে, তাহলে যদি আমি একটা ভোল্টেজ সোর্সকে এভাবে কানেক্ট করি যে পি সাইডে আছে বেশি ভোল্টেজ, এন এর দিকে আছে কম, তখন সেটা হয়ে যাবে ফরওয়ার্ড বায়াস। ঠিক আছে, এই জাংশনটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। এখন আমি যদি এই জাংশনের ক্ষেত্রে কি করব, এই জাংশনের ক্ষেত্রে দিলাম পি সাইডে দিলাম কম ভোল্টেজ আর এন সাইডে দিলাম হচ্ছে বেশি ভোল্টেজ। ঠিক আছে, পি সাইডে কম যদি থাকে আর এন সাইডে যদি বেশি থাকে, তখন এই জাংশনটা কি কি ধরনের বায়াসিং এ থাকবে? রিভার্স। এটা রিভার্স বায়াস হয়ে যাবে। হ্যাঁ, গুড। তাহলে প্রথম জাংশনটা যদি হয় ফরওয়ার্ড বায়াস আর পরের জাংশনটা যদি হয় রিভার্স বায়াস, তখন আমরা এটাকে বলি সেটা অ্যাক্টিভ মোডে আছে। ঠিক আছে, যে ইবিজে যখন হবে ফরওয়ার্ড আর কালেক্টর বেস জাংশন যখন হবে রিভার্স, তখন আমরা বলছি যে বিজেটিটা তখন অ্যাক্টিভ মোডে আছে। ঠিক আছে, সো বেসিক্যালি কি হবে যে এরকম যখন কানেকশনটা হবে, তখন এই যে এইটা তো ফরওয়ার্ড বায়াস থাকবে, তখন ইলেকট্রন গুলা যাবে পি এর দিকে আর হোল গুলা আসবে পি থেকে এন এর দিকে। ঠিক আছে, তো মাঝখানে ব্যারিয়ারটা ছোট হয়ে গিয়ে এই অংশটুকু মানে ফরওয়ার্ড বায়াসড হলো। আবার এটা যখন রিভার্স বায়াস হয়ে যাবে, কালেক্টর বেস জাংশনটা যখন রিভার্স বায়াস হবে, তখন হোল গুলা চলে যাবে অপোজিট দিকে, মানে হোল গুলা যাবে অপোজিট দিকে, ইলেকট্রন গুলা যাবে এই দিকে। ঠিক আছে, তার মানে সব ক্ষেত্রে দেখা যায় ইলেকট্রন গুলা ডান দিকে গেল, হোল গুলা বাম দিকে গেল। সো কারেন্টটা অ্যাকচুয়ালি তখন ওভারঅল কারেন্টটা হচ্ছে কালেক্টর থেকে এমিটারের দিকে ভাবে ফ্লো করতে থাকবে।
ঠিক আছে, এবং এইভাবেই হচ্ছে কারেন্টটা ফ্লো করে বিজেটির মধ্যে, বিজেটিটা যখন অ্যাক্টিভ মোডে থাকে। আর কাট অফে থাকা মানে তো অ্যাকচুয়ালি কোনো কারেন্ট ফ্লো করবে না। আর স্যাচুরেশনের ক্ষেত্রেও সেম ভাবেই হবে, স্যাচুরেশনে জাস্ট এই জিনিসটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে, এবং ফরওয়ার্ড হওয়ার পরে কারেন্টটা কালেক্টর হয়ে এমিটারের দিকে ভাবে ফ্লো করতে থাকবে। ঠিক আছে, বেসিক্যালি কারেন্ট সবসময়ই হচ্ছে কালেক্টর থেকে, মানে এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে কারেন্ট সবসময় কালেক্টর থেকে এমিটারের দিকে ফ্লো করে। ঠিক আছে, কালেক্টর থেকে এমিটারের দিকে। বাট এখানে শুধুমাত্র কালেক্টর আর এমিটারের কথা আনলেই হবে না, এখানে বেজের কথাও আনতে হবে। মেইন কথা হচ্ছে বেজের কারেন্ট আর কালেক্টরের কারেন্ট, এই দুটো কারেন্ট একসাথে মিলিতভাবে এমিটারে গিয়ে চলে যায়। ঠিক আছে, এমিটারের মধ্যে ফ্লো করে। কারণ মসফেটে আমরা যেটা দেখেছিলাম ওইখানে গেটে কোনো কারেন্ট থাকে না, শুধু সোর্স থেকে ড্রেনের দিকেই কারেন্ট যায়। বাট বিজেটিতে ব্যাপারটা এমন না, বিজেটিতে বলেছে যে 3টা টার্মিনালেই কারেন্ট ফ্লো করে। ঠিক আছে, তো বেজের কারেন্ট আর কালেক্টরের কারেন্ট, এই দুইটা কারেন্ট মিলিতভাবে অ্যামিটারের দিকে ফ্লো করে। ঠিক আছে, আমি যদি একটা সিম্বল আঁকি বিজেটির, বিজেটির সিম্বলটা এভাবে আঁকা হয়। ঠিক আছে, এবং তীর চিহ্নটা যেদিকে থাকবে, তীর চিহ্নটা যদি নিচের দিকে থাকে তখন আপনি বুঝবেন যে এটা একটা এনপিএন ট্রানজিস্টর। ঠিক আছে, এনপিএন এর ক্ষেত্রে দেখতে বিজেটিটা এরকম, এবং মসফেটে যেমনটা বলেছিলাম তীর চিহ্ন যেদিকে থাকে সেটা হচ্ছে সোর্স, আর বিজেটিতে বলবো তীর চিহ্ন যেদিকে আছে সেটা হচ্ছে এমিটার, আর অপোজিট টার্মিনাল যেটা হবে সেটা হচ্ছে কালেক্টর, আর মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে বেস। তো বিজেটিটা দেখতে এরকম হয়, এবং কারেন্ট ফ্লো এর ডিরেকশন কি, কালেক্টর দিয়ে একটা কারেন্ট আসবে, বেস দিয়ে কারেন্ট একটা এন্টার করবে, এবং দুইটা কারেন্ট মিলিতভাবে অ্যামিটার দিয়ে বের হবে। ঠিক আছে, এটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন সবাই? ম্যাম জি ম্যাম। আচ্ছা, ম্যাম লাস্টের অংশ বুঝতে পারলাম না। লাস্টের অংশ এটা জাস্ট বিজেটির একটা সিম্বল দিয়েছি, এবং এই সিম্বল দিয়ে এখানে বোঝানো হয়েছে কারেন্টের ডিরেকশনটা কোন দিক থেকে কোন দিকে যাবে। সো কারেন্টের ডিরেকশনটা বললাম যে কালেক্টর দিয়ে আসবে, বেস দিয়ে আসবে, এবং দুইটা মিলিতভাবে অ্যামিটার দিয়ে যাবে। ঠিক আছে, আর এই যে ডান দিকের চিত্র যেটা, সেখানে পুরো স্ট্রাকচারটা এঁকে জিনিসটা বোঝানো হয়েছে যে কিভাবে কিভাবে কারেন্টটা ফ্লো করবে। যেটা যদি ফরওয়ার্ড বায়াস হয় ইলেকট্রন গুলা যাবে ডান দিকে আর হোল গুলা যাবে বাম দিকে, এবং এইভাবেই হচ্ছে বাম দিক থেকে ডান দিকে কারেন্ট ফ্লো করবে, কারণ আমরা জানি কারেন্টের ডিরেকশন আর পজিটিভ চার্জের ফ্লো এর ডিরেকশন সেম হয়। সো হোল যেহেতু ডান দিক থেকে বাম দিকে যাবে, তার মানে কারেন্টও বাম দিক থেকে ডান দিকে যাবে। মানে এই কালেক্টর আর এইদিকে অ্যামিটার, মানে কালেক্টর হয়ে এই দিক দিয়ে অ্যামিটার হয়ে আসবে। ওই চিত্রটাই আপনাদের এখানে দেখানো আছে। মানে কালেক্টর থেকে এমিটারের দিকে যাবে। হ্যাঁ, কালেক্টর আর বেস এই দুইটা মিলিত হয়ে অ্যামিটারের দিকে যাবে। এখানে দেখেন, এই চিত্রটাতে দেখেন, এটা হচ্ছে অ্যাক্টিভ, যখন বিজেটিটা অ্যাক্টিভ মোডে কাজ করে, অ্যাক্টিভ মোডে কাজ করার জন্য কারেন্টের ফ্লো এর যে ডিরেকশনটা সেটা এই চিত্রে দেখানো আছে। তো অ্যাক্টিভ মোডে কাজ করানোর জন্য আমাকে কি করতে হবে, ওই বেস এমিটার যে জাংশনটা সেটা হতে হবে ফরওয়ার্ড বায়াস, আর বেস কালেক্টরের যে জাংশনটা সেটা হতে হবে রিভার্স বায়াস। ঠিক আছে, যেটা একটু আগে বলেছি। তাহলে এই প্রথম জাংশনটাকে যদি ফরওয়ার্ড বায়াস হতে হয়, তাহলে এন সাইডের ভোল্টেজ হতে হবে কম আর পি সাইডের ভোল্টেজ হতে হবে বেশি। সেজন্য কি করেছে, এই যে একটা ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা এন এর দিকে কানেক্ট করেছে, পজিটিভ টার্মিনালটা পি এর দিকে কানেক্ট করেছে। তাহলে এই যে প্রথম জাংশনটা হয়ে গেল ফরওয়ার্ড বায়াস। ঠিক আছে, তো ফরওয়ার্ড বায়াস যদি হয়ে যায়, তখন ফরওয়ার্ড বায়াস হলে কি ইলেকট্রন গুলা পি এর দিকে যাবে আর পি এর হোল গুলা আবার হচ্ছে এন এর দিকে আসবে। সেজন্য যে ইনজেক্টেড ইলেকট্রনস গুলা দেখা আছে ওইদিকে, আর ইনজেক্টেড হোল গুলা তীর চিহ্ন দিয়ে দেখা আছে এন দিকে, এন সাইড এন টাইপ ম্যাটেরিয়ালের দিকে। তার মানে হোল গুলা পি থেকে এন এর দিকে আসবে আর ইলেকট্রন গুলা এন থেকে পি এর দিকে যাবে। ঠিক আছে, সো এখানে ফ্লো করবে, যেটা আমি একটু আগে চিত্র দিয়ে দেখালাম। আচ্ছা, আবার এই যে বেস কালেক্টর জাংশন যেটা, সেটাকে হতে হবে রিভার্স বায়াস। তো সেটাকে যদি রিভার্স বায়াস হতে হয়, তাহলে পি সাইডের ভোল্টেজ হতে হবে কম আর এন সাইডের ভোল্টেজ হতে হবে বেশি। তাই ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা আমি কানেক্ট করেছি পি এর দিকে, আর পজিটিভ টার্মিনালটা কানেক্ট করেছি এন এর দিকে। ঠিক আছে, তাহলে আমার যে এই জাংশনটা সেটা হয়ে যাবে রিভার্স বায়াস। তো এটা যদি রিভার্স বায়াস হয়ে একবার যায়, বললে ভালো হয় ম্যাম। জি ম্যাম আপনার কথা কথা কেটে কেটে, আপনার কেটে কথা যাচ্ছে। কেটে যাচ্ছে সব। আচ্ছা কথা কেটে যাচ্ছে। জি ম্যাম। আপনারা লাস্টে কতটুকু পর্যন্ত কথা শুনতে পেরেছেন? ম্যাম ওই রিভার্সের অংশটুকু, মানে আচ্ছা, তো এখানে বলেছে কালেক্টর হ্যাঁ আমি কালেক্টর যে জাংশন। বিআর ইলেকট্রনিক দিয়ে বলতে বলছি আর কি।
হ্যাঁ, কালেক্টর বেস জাংশনটা বলেছিলাম রিভার্স বায়াস হতে হবে। তো রিভার্স বায়াস হতে হলে কি করতে হয়, ওই যে পি সাইডের দিকে থাকবে কম ভোল্টেজ আর এন সাইডের দিকে থাকবে বেশি ভোল্টেজ। তো এন সাইডে যদি বেশি পজিটিভ ভোল্টেজ দেই তখন ইলেকট্রনগুলা তো পজিটিভের দিকে আকর্ষণ হবে, তখন ইলেকট্রনগুলা কি করবে, বাম থেকে ডান দিকে ভাবে মুভ করবে, আর হোলগুলা কি করবে, উল্টা দিকে মুভ করতে থাকবে, ঠিক আছে, ডান দিক থেকে বাম দিকে ফ্লো করবে। সো ওভারঅল আমি যদি চিত্রটার দিকেই যাই, এখানে যেমনটা দেখেছিলাম যে এটা যখন এন সাইডে যখন বেশি ভোল্টেজ হয়ে যাবে তখন ইলেকট্রনগুলা এদিকে আকর্ষণ হয়ে বাম দিক থেকে ডানে চলে যাবে, আবার এই মাইনাসের সাথে এই হোলের আকর্ষণ হবে এবং হোলগুলা ডান দিক থেকে বাম দিকে যাবে। সো মাঝখানে ডিপ্লেশন রিজিয়নটা বড় হয়ে যাবে এবং এটা রিভার্স বায়াস হবে। রিভার্স বায়াস হলেও এই যে হোলগুলা যেহেতু একদিকেই ফ্লো করছে আবার ইলেকট্রনগুলো একই দিকে ফ্লো করছে এবং এই ফ্লো এর মাধ্যমে এখানে একটা কারেন্ট, একটা নিট কারেন্ট ফ্লো করবে এবং এই কালেক্টরের অংশের কারেন্ট হচ্ছে আইসি, তারপরে বেজের যে কারেন্ট সেটাকে বলা হয় আইবি, আর কি বলে এমিটারের কারেন্টটাকে বলা হয় আইই। ঠিক আছে, এভাবে করে একটা কারেন্ট এটার মধ্যে দিয়ে ওভারঅল একটা কারেন্ট ফ্লো করবে। তিনটা টার্মিনালে তিনটা ডিফারেন্ট কারেন্ট ফ্লো করবে এবং কারেন্ট ফ্লো এর ডিরেকশনটা এই যে এখানে দেখানো আছে, এখানে সুন্দরভাবে দেখানো আছে। এই যে এনপিএন ট্রানজিস্টরের উপরে হচ্ছে কালেক্টর টার্মিনাল, মাঝখানে হচ্ছে বেস টার্মিনাল, তীর চিহ্নটা যেই দিকে থাকবে সেটাকে বলা হচ্ছে এমিটার টার্মিনাল। এখন কারেন্ট ফ্লো এর ডিরেকশনটা দেখেন, নিচের চিত্রে দেখানো আছে, যেটা বলেছি যে উপর দিক থেকে কালেক্টরে কারেন্ট আসবে, মাঝখান দিক দিয়ে এমিটার বেজের কারেন্ট আসবে, আর এই বেজ আর কালেক্টর এই দুইটা যোগ হয়ে মিলিতভাবে এমিটার হয়ে যাবে। ঠিক আছে, সো আমি যদি কারেন্টের সূত্রগুলা লিখি তাহলে লিখতে যেটা এমন হবে যে আইই মানে এমিটারের কারেন্ট, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে বেস কারেন্ট মানে আইবি প্লাস হচ্ছে আইসি, কালেক্টর কারেন্ট। হ্যাঁ কালেক্টর কারেন্ট। তো কালেক্টর কারেন্ট আর বেস কারেন্টের যোগফলটাই হচ্ছে এমিটারের কারেন্ট এবং এটা এনপিএন আর পিএনপি দুইটার জন্যই অ্যাপ্লিকেবল। মসফেটে যেমন ছিল যে এনমস পিমস সূত্রগুলো ডিফারেন্ট হয়ে যায়, অনেকগুলা কন্ডিশন মনে রাখতে হয়, বাট বিজেটিতে সেই প্রবলেমটা আসলে নাই। ঠিক আছে, বিজেটিতে এত কন্ডিশনও আপনাদের মনে রাখার প্রয়োজন নেই এবং সূত্রও এত কঠিন কোনো সূত্র নাই। সো বিজেটির ম্যাথগুলো আসলে মসফেটের থেকে সহজ। তো আপনাদের জাস্ট মেইন এই অপারেশনটা ভালো মতো বুঝলেই হবে। পরে আমরা পরের স্লাইড থেকে হচ্ছে ম্যাথগুলো দেখব। তো ম্যাথগুলো আরো ইজি, মসফেটের থেকে আরো ছোট। তো এখানে জাস্ট কারেন্ট ফ্লো এর ডিরেকশনটা এটুকু দেখলাম, এটা হচ্ছে এনপিএন এর জন্য। আর পিএনপি তে কি হবে, পিএনপি তে জাস্ট ওই সার্কিটের সিম্বলটা ডিফারেন্ট হয়ে যাবে, যে তীর চিহ্নটা চলে যাবে উপরের দিকে। ঠিক আছে, তো তীর চিহ্ন যখন উপরে থাকবে তখন আমরা বুঝবো সেটা পিএনপি, আর তীর চিহ্ন যেই দিকেই থাকুক এমিটার হবে সেই দিকেই। তাই সে এই ক্ষেত্রে এমিটার টার্মিনালটা উপরে উঠে যাবে আর কালেক্টর টার্মিনালটা হবে তখন নিচে। এবং সেই ক্ষেত্রে কারেন্ট ফ্লো এর ডিরেকশনটা কি, যে নিচের চিত্রে দেখানো আছে যে এমিটার হয়ে যেটা আসবে সেটা ভাগ হয়ে বেস দিয়ে যাবে একটা, কালেক্টর দিয়ে যাবে একটা। ঠিক আছে, মানে বেস দিয়ে আউটওয়ার্ড, কালেক্টর দিয়ে আউটওয়ার্ড হচ্ছে। তো বেসিক্যালি এই ক্ষেত্রে সূত্রটা সেমই হচ্ছে যে এমিটারের কারেন্ট ইজ ইকুয়াল টু হচ্ছে বেস কারেন্ট প্লাস কালেক্টর কারেন্ট। সো এটা হচ্ছে ওভারঅল কারেন্ট ফ্লো এর ডিরেকশন এবং বিজেটিতে কিভাবে কারেন্ট ফ্লো করে, রিজিয়ন কয়টা, এবং স্ট্রাকচারগত দিক থেকে বিজেটি কয় টাইপের হতে পারে সেটার ওভারঅল সবকিছু দেখলাম। তো এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করেন। আর কোনো কোয়েশ্চেন আছে? জি না ম্যাম। আচ্ছা, তো এইটুকু পর্যন্ত গেল ওভারঅল অপারেশন। এখানে একটা সূত্র আছে, কতগুলো সূত্রের একটা চার্ট আছে। তো এটা দেখা ভয় পাওয়ার তো একদমই দরকার নেই, কারণ এই যে উপরের সূত্রগুলো আমাদের অ্যাকচুয়ালি পড়তে হবে না। উপরের সূত্রগুলো হচ্ছে ওই যে জাংশনের জন্য, মানে জাংশন যখন ফরওয়ার্ড বায়াস হয় বা রিভার্স বায়াস হয় সেই অনুযায়ী কতগুলো কারেন্টের সূত্র দেওয়া আছে। এই সূত্রগুলো ওই যে ডায়োডের সাথে কিছুটা মিল পাবেন, কারণ ডায়োডেও যেহেতু জাংশনের ব্যাপারটা ছিল পিএন জাংশন, তো এখানেও পিএন জাংশনের ব্যাপারটা ধরলে সে তখন ওই যে কালেক্টর বেস কারেন্টগুলা এইভাবে আমরা লিখতে পারি। কিন্তু এগুলো আপনাদের জানার দরকার নেই, এগুলা ম্যাথ আমাদের আপাতত এই সূত্র দিয়ে করবো না। তো আপনারা জাস্ট নিচের পোর্শনের এই সূত্রগুলা এগুলো করতে করতে এমনিতেই মুখস্থ হয়ে যায়, এগুলো কঠিন কিছুই না। তো এখানে সূত্রের মধ্যে দুইটা আননোন টার্ম আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আলফা আর বিটা। তো আলফা বিটা কি জিনিস আপনারা কি শুনতে পাচ্ছেন কথা? হ্যালো, জি জি ম্যাম শুনতেছে। আচ্ছা ঠিক আছে। তো আলফা আর বিটা কি জিনিস বলি, আলফা আর বিটা হচ্ছে দুটো কনস্ট্যান্ট মান, এগুলো হচ্ছে কারেন্টের রেশিও। যেমন আলফা সমান হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইই।
ঠিক আছে, মানে কালেক্টর কারেন্ট ডিভাইডেড বাই এমিটার কারেন্ট দিলে যে কনস্ট্যান্ট মানটা পাই সেটাকে নাম দিয়েছে আলফা। আর বিটা সমান হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইবি। ঠিক আছে, মানে কালেক্টর কারেন্ট ডিভাইডেড বাই বেস কারেন্ট দিলে যে কনস্ট্যান্ট মানটা পাওয়া যায় সেটা হচ্ছে বিটা। তো এই আলফা আর বিটা এগুলো হচ্ছে প্রত্যেকটা মসফেটেরই এক একটা ক্যারেক্টারিস্টিক কনস্ট্যান্ট বলতে পারেন। ডিফারেন্ট প্রত্যেকটা বিজেটিরই এই কনস্ট্যান্টগুলোর মান ডিফারেন্ট হয়। তো এই ম্যাথ যখন করতে যাব তখন দেখবেন যে বিভিন্ন গিভেন ডাটার মধ্যে আলফা বিটার মান অনেক সময় দিয়ে দেওয়া থাকে, কিংবা অনেক সময় আলফা বিটার মান বের করতে বলা হয়। সো এই সূত্র দুটো আপনাদের মনে রাখতে হবে যে আলফা সমান হচ্ছে আইসি বাই আইই আর বিটা সমান হচ্ছে আইসি বাই আইবি। আচ্ছা, এখন এই আলফা আর বিটা তারা নিজেরা আবার নিজেদের সাথে তাদের একটা রিলেশন আছে, এবং সেই রিলেশনটা হচ্ছে কি আলফা সমান আমরা লিখতে পারি, আলফা ইজ ইকুয়াল টু লিখতে পারি বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা। ঠিক আছে, বিটা ডিভাইডেড বাই 1 প্লাস বিটা, এটা হচ্ছে আলফা সমান সূত্র লিখতে পারি। আবার বিটা সমান লিখতে পারি আলফা ডিভাইডেড ম্যাম বাই, কিছু বুঝতেছি না, কথা কি শোনা নেট যাচ্ছে? সমস্যা নাকি? জি ম্যাম, কেটে কেটে যাচ্ছে আবারও। আচ্ছা, বারবার কেটে যাচ্ছে। ম্যাম আপনি কি শুনতেছেন আমাদের? হ্যাঁ, আপনাদের কথা একটু কেটে কেটে আসতেছে। আপনারও কথা ম্যাম কেটে কেটে আসে। জি ম্যাম। আচ্ছা, আমি তাহলে একটু স্লোলি পড়ানোর চেষ্টা করব। স্লোলি একটু জিনিসটা দেখেন, খুব বেশি আর কিছু পড়াবো না আজকে। তাহলে মানে নেক্সট দিন যেদিন নেক্সট এক্সট্রা ক্লাস যেদিন থাকবে সেদিন তাহলে বাকিটুকু কভার আপ করে ফেলবো, সমস্যা নেই। ঠিক আছে, কথা অনেক কেটে কেটে আসছে, আমি মানে অনেক কম বুঝতেছি। কথাই বোঝা ম্যাম যাচ্ছে। ম্যাম